নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বিশ্ব বাংলার। আপনাদের সঙ্গে আমি সোমনাথ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সংবাদ বিশ্ব বাংলায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভারতবর্ষের আন্তর্জাতিক স্তরে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে সংকটটা চলছিল ভারত আর পাকিস্তানের মধ্যে, তার মধ্যে থেকেই একটা ভালো সংবাদ এলো। আমাদের উইং কমান্ডার, আমাদের মিগ-2 এর যে উইং কমান্ডার অভিনন্দন বর্তমান, যিনি পাক সেনার দ্বারা আটক হয়েছিলেন গতকাল, সারা দেশ যার জন্য টেনশনে ছিল, সারা আমরা যেদিকে নজর রাখছিলাম প্রতিটা মুহূর্তে যে খবর আসছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে, ঠিক সেই জায়গা থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সংসদে কিন্তু স্পষ্টত জানিয়ে দিলেন যে ভারতের উইং কমান্ডার যিনি পাকিস্তানের হাতে আটক আছেন, পাক সেনার কাছে আটক আছেন গত 24 ঘন্টারও বেশি সময় ধরে, সেই অভিনন্দন বর্তমানকে কালকের কিন্তু আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে তুলে দেওয়া হবে। এর আগে অবশ্য গতকাল থেকে যে ঘটনাটা আমরা লক্ষ্য করছিলাম, ভারতের পক্ষ থেকে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু পাকিস্তানকে এই বিষয়ে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল আগামী 7 দিনের মধ্যে যেন পাকিস্তান উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে যেন ভারতের হাতে তুলে দেয়। সেই মতোই 24 ঘন্টা কাটতে না কাটতে পাকিস্তান কার্যত নতি স্বীকার করে, এটা বলতেই হচ্ছে কূটনৈতিক জয়, ভারতের কূটনৈতিক জয়, কার্যত নতি স্বীকার করে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আরও একবার এই মুহূর্তে যারা বিশ্ব বাংলার এলেন তাদের জন্য আরও একবার বলছি যে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে কিন্তু ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তানের প্রধানমন্ত্রী, এবং তিনি কিন্তু এটা সদর্পে পাক সংসদে ঘোষণা করে দিলেন ভারতের কূটনৈতিক জয়। এই টোটাল এই পুরো বিষয়টি নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন কুণাল ঘোষ, বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ। কুণালদার কাছে প্রথমেই জানতে চাইব, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু এটি পাক সংসদে ঘোষণা করেছেন। এটিকে কত বড় জয় দেখছেন কূটনৈতিকভাবে? নিশ্চিতভাবে একটি বড় সাফল্য। অর্থাৎ উইং কমান্ডার অভিনন্দন বর্তমান আগামীকাল শুক্রবার ওয়াঘা সীমান্ত দিয়ে তিনি আবার দেশের মাটিতে, ভারতবর্ষের মাটিতে পদার্পণ করতে চলেছেন। পাকিস্তান তাকে মুক্তি দিতে বাধ্য হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একটু আগে পাকিস্তানের সংসদে তিনি ঘোষণা করেছেন যে আটক ভারতীয় বা বন্দী ভারতীয় যে উইং কমান্ডার, যে প্লেনটি ধ্বংসের পর তিনি নেমে পড়েছিলেন, নামতে বাধ্য হয়েছিলেন, সেই অভিনন্দন বর্তমানকে তারা মুক্তি দিচ্ছেন। এবং আগামীকাল শুক্রবার, এখনো পর্যন্ত যা খবর, যদি নতুন করে নড়চড় না হয়, তাহলে আগামীকালই ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতের মাটিতে আবার ফিরে আসবেন অভিনন্দন। এই ব্যাপারে তুমি যেটা বললে সোমনাথ, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে কূটনৈতিক জয়। কারণ এই টেনশনের সময়টা আমরা দেখেছি যে একদিকে যেমন ভারতের বায়ুসেনা গর্বিত করার মতো পারফরমেন্স দেখিয়েছে বা সেনা জওয়ানরা সীমান্তকে নিরাপদ রেখেছে, একদিকে যেমন নিজেরা গিয়ে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছে, আবার পাকিস্তানের বায়ুসেনা এদিকে ঢোকার পর তাদেরকে চেজ করে বার করে দেয়া, তাদের F-16কে ধ্বংস করা করেছে। পাশাপাশি কূটনৈতিক জয়টা এখানে বিরাট কাজ করেছে। অর্থাৎ আন্তর্জাতিক দুনিয়াতে পাকিস্তানকে কার্যত কোণঠাসা করে দেয়া, মানে আমেরিকা থেকে, ইসরায়েল থেকে, এটা তো ছিলই, তার সঙ্গে পাকিস্তান যাদের সাপোর্টটা খানিকটা পাবে ভাবছিল, চায়না এবং খানিকটা পার্শিয়ালি রাশিয়া, অ্যান্টি আমেরিকা অবস্থানের এসব একটা গল্প থেকে, কিন্তু রাশিয়া ভারতের বিরুদ্ধে সরাসরি যাওয়ার একটা সম্ভাবনা খুব কম। আর চায়না, যেটা পাকিস্তান ধরেই রেখেছিল যে তাদের অভিভাবকত্ব করবে চীন, সেটা কিন্তু হয়নি। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে জলে, স্থলে, অন্তরিক্ষে সেনার দাপটে যেমন একটা চাপ ভারত তৈরি করতে পেরেছে, পাশাপাশি আন্তর্জাতিক দুনিয়ায়
এই যে কূটনৈতিক যে লড়াইটাতে ভারত একটা প্রবল চাপ পাকিস্তানের উপর তৈরি করছে, তোমরা জঙ্গিদের মদত দাও, এটা এস্টাবলিশড। দাউদ ইব্রাহিম তোমাদের কাছে থাকে, হাফিজ সঈদ তোমাদের কাছে থাকে, মাসুদ আজহার তোমাদের কাছে থাকে, আমেরিকা রাত্রেবেলা ঢুকে লাদেনকে মেরে যায় তোমাদের দেশের মধ্যে। একদমই কুণালদাকে একটু থামে, এই মুহূর্তে যারা সংবাদ বিশ্ব বাংলার পর্দায় এলেন তাদেরকে আরেকবার জানাই, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কার্যত গোটা দেশবাসীর কাছে খুব আনন্দের খবর। উইন্ড কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান সরকার, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু ঘোষণা করেছেন কাল কিন্তু ভারতের হাতে তুলে দেবেন। ঠিক সেই জায়গাতে কুণালদা যেমন বলছিলেন যে কূটনৈতিক জয় এবং টোটাল পুরো বিষয়টাকে উনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছেন। কুণালদার কাছে যাব। কুণালদা, জেনেভা কনভেনশন, এই জেনেভা কনভেনশনে কিন্তু স্পষ্টত বলা আছে কোনো যুদ্ধবন্দীকে কিন্তু যে নিয়মগুলো আছে, আমরা কি মনে হয় পাকিস্তান কি কিছুটা চাপে পড়ে, নাকি জেনেভা কনভেনশনের প্রোটোকল? এখানে দুটো জিনিস দেখা যাচ্ছে এই চাপের বাইরে, কি আমি বলছি, একটা হচ্ছে যুদ্ধবন্দীকে ফেরত দিতে হবে। আবার একটা টেকনিক্যাল প্রশ্ন শোনা যাচ্ছিল এ ব্যাপারে, ঠিক আনুষ্ঠানিক কি হয়েছে এক্ষুনি আমাদের পক্ষে এখানে দাঁড়িয়ে সঠিকভাবে বলাটা অসম্ভব। সেটা হচ্ছে এটা তো এখনো যুদ্ধ অফিসিয়ালি ঘোষণা হয়নি, ফলে যুদ্ধবন্দী শব্দটা আসে কিনা এটা একটা টেকনিক্যাল ব্যাপার ছিল। কিন্তু এইটুকু বোঝা যাচ্ছিল যে যেটাই ঘটে থাকুক পাকিস্তান প্রবল চাপের মুখে আছে, কারণ আন্তর্জাতিক দুনিয়া জেনে গেছে যে ভারতীয় বায়ুসেনার পোশাক পরা একজন উইং কমান্ডার তিনি কিন্তু অন ডিউটি পাকিস্তানের হাতে বন্দী। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষে তাকে মুক্তি দেয়া ছাড়া, সুস্থ শরীরে ঘরে ফিরিয়ে দেয়া ছাড়া আন্তর্জাতিক দুনিয়ায় পাকিস্তান মুখ দেখাতে পারতো না এবং ভারত ছেড়ে কথাও বলতো না। এখন কাল থেকে মোটামুটি একটা ব্যাপারে নিশ্চয়তা ছিল যে যখন পাকিস্তানের সেনা উইং কমান্ডার অভিনন্দনের স্টিল এবং ভিডিও তারা রিলিজ করছে, একটা জিনিস কিন্তু নিশ্চিত হওয়া গেছিল যে তাঁর আর প্রাণহানির আশঙ্কা নেই। পাকিস্তান এখন ফেস সেভিং এর দরাদরির জন্য ব্যাপারটা নিয়ে যাবে, একদম পরিষ্কার কথা। নইলে তিনি আছেন, সুস্থ শরীরে আছেন, দেখো আমাদের কাছেই আছেন, সাত তাড়াতাড়ি একটা শত্রুপক্ষের সেনা, এটা দেখানো অস্বাভাবিক। সেই জায়গায় দাঁড়িয়ে তারা দেখিয়েছে। একটা জিনিস নিশ্চিত ছিল যে অভিনন্দন খুব অসম্ভব লড়াকু মানসিকতায় তিনি একটা প্রতিকূল পরিস্থিতিতে লড়ছেন, কিন্তু পাকিস্তানও তাকে আজ না হলে কাল ফেরত দিতে বাধ্য। কিন্তু এই সময়টা এত তাড়াতাড়ি আসবে, অর্থাৎ পাকিস্তান আর ঝামেলাটা বাড়তে দিতে চায় না। আমরা ধরে নিতে পারি একদিকে যেমন পাকিস্তানকে ডসিয়ার ধরিয়েছে ভারত, আর দু নম্বর সারা বিশ্বের শক্তিশালী দেশগুলোর কাছে ভারত খুব কনভিনসিংলি এটা বুঝিয়েছে যে পাকিস্তান বারবার এই অসভ্যতাটা করছে, যার জন্য আমরা একটা আগাম সতর্কতামূলক আঘাত হানতে বাধ্য হয়েছি। এবং এই পরিস্থিতিতে আমাদের একজন উইং কমান্ডার পাকিস্তানের হাতে রয়েছে, ফলে পাকিস্তান তাকে আটকে রেখে এই টেনশনটা নিজেদের ঘাড়ে নেওয়ার বদলে সে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিয়ে টেনশনটা থেকে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা পাকিস্তান খুঁজছে। এখন দেখার বিষয় যে এটা নিঃসন্দেহে একটা আনন্দের খবর, এবং যেটুকু আমরা শুনলাম সোমনাথ, যেটুকু জানেন যে এই যে অভিনন্দন বর্তমান যারা এই মুহূর্তে সংবাদ বিশ্ব বাংলা এলেন, আর একবারটি আপনাদের বলে রাখি যে পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আগামীকালই মুক্তি দিচ্ছে পাকিস্তান। ইমরান খান ওদের পার্লামেন্টে জানিয়ে দিয়েছেন কাল ওয়াঘা সীমান্ত দিয়ে তাকে ফেরত পাঠানো হবে। তো এখন এই যে পরিস্থিতিটা হয়ে আছে, এখানে কিন্তু এই যে প্রবল চাপ ভারত দিয়েছে, এইটা পাকিস্তান এখন দেখতে হবে যে এইখানেই ভারত থামছে, নাকি জঙ্গি নেতাদের লিস্ট দিয়ে তাদেরকেও ভারত তাদের নিজেদের হাতে ফেরত দিতে হবে, এরম একটা দাবিতে চাপ বাড়াবে। তো সেটা তো আমরা সামনে দেখতে পাবো। কিন্তু একটা জিনিস ঠিক যে এই যে লাগাতার
পাকিস্তান এবং পাকিস্তানি সেনার মদতপুষ্ট জঙ্গিদের দিয়ে ভারতের উপর একটা হানা হচ্ছিল, সেটা কোথাও একটা স্ট্রংলি একটা আপত্তি করার জায়গা ছিল। সোমনাথ, এখানে একটা জিনিস, এই যে সোশ্যাল মিডিয়ায় একটা ব্যাপক ঘুরছে, একটা লোক যেন একটা, আমরা যেন ভাগ হয়ে গেছি যে একদল বলছে যুদ্ধ চাই, একদল বলছে না যুদ্ধ চাই না, সে নো টু ওয়ার। এখানে বিষয়টা দেখার, আমরা তো কেউ যুদ্ধের পক্ষে নই। যুদ্ধ মানে কি? আমরা তো যুদ্ধে যাবো না, আমরা যুদ্ধের হাওয়া তুলবো। যুদ্ধে যাবে যারা, আমরা তারা নই। প্রাণ যাবে অন্য লোকের, আমরা শুধু একটা হাওয়া তুলছি। আর্থিক চাপ সবাইকে নিতে হবে, ফলে আমরা কেউ যুদ্ধের পক্ষে নই। কিন্তু এটাও ঘটনা, লাগাতার যদি এই ধরনের সন্ত্রাস হতে থাকে, তাহলে আলোচনাটার পরিবেশ তৈরির জন্য দেখাতে হবে যে আমি দুর্বল নই, আমি শক্তিশালী। আমি সেই জায়গাটা থেকে আলোচনাটা শুরু করব। সেই পরিবেশ পরিস্থিতিটার বোধহয় একটা ঘাটতি হচ্ছিল। এখন অন্তত সেই পরিবেশটা তৈরি করা গেছে। যারা বলছেন যুদ্ধ চাই না, তারা কি একবার ভেবে দেখেছেন যে গত 15 বছরে তো যুদ্ধ হয়নি, কিন্তু গত 15 বছরের মৃতের সংখ্যাটা কত? সেনা মারা গেছেন, সিভিলিয়ান মারা গেছেন, পাক সেনার গুলিতে মারা গেছেন, জঙ্গি হানায় মারা গেছেন। এই খবরগুলো বড় হয় না, 5-এর পাতায়, 8-এর পাতায়, 10-এর পাতায় বের হয়। সীমান্তে হতো এক। এখন যেহেতু এরকম একটা উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জন্য এটা এখন হেডলাইন্স আছে, এটা এখন কাগজের প্রথম পাতায় আছে। এটাই যদি একজন দুর্ভাগ্য যার রয়েছে, এমন কোন সেনা একটি গুলিতে নিহত হতেন, তার খবরটা 5-এর পাতায় থাকতো, আর আমরা গোটা দেশ আইপিএল এর ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে মেতে থাকতাম। কোন কোন হিরো হিরোইন নাচলো, আমরা হচ্ছি নির্লজ্জ বেহায়া। যারা বলছেন যুদ্ধ নয়, আরে যুদ্ধ আমরা কেউ চাই না। কয়েকজন বুদ্ধিজীবী সাথে যুদ্ধ নয় বলে, আরে যুদ্ধ কেউই চায় না। কিন্তু যারা যুদ্ধ নয় বলছেন, তারা এই হিসাবটা দেবেন যে গত 15 বছরে না যুদ্ধ করেও কতজন মারা গেছে, কি করে মারা গেল। আপনার কোনো রাইট নেই সেই সংখ্যাটাও চেপে রাখার। ফলে এই যে পরিবেশ পরিস্থিতিটা তৈরি হয়েছে, যুদ্ধ কেউ চাই না, কিন্তু একটা পাল্টা কড়া পদক্ষেপ নিয়ে একটা জিনিসকে পরিবেশ পরিস্থিতি নিয়ে যদি শত্রুপক্ষের উপর চাপটা না দেওয়া যায়, তাহলে এটা খুবই মুশকিল। ফলে এটা আমাদের তরফ থেকে, ভারতবর্ষের তরফ থেকে, ভারতবাসীর তরফ থেকে, মানে আমাদের গোটা ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ভারত প্রেমী প্রবাসী ভারতীয় যারা ভারতীয় বংশোদ্ভূত, তারা সবাই প্রার্থনা করছিলেন যে অভিনন্দন কতক্ষণে মুক্তি পাবে। এটা একটা কূটনৈতিক বিরাট সাফল্য ভারতের, যে 24 ঘন্টার মধ্যে প্রায়, বা 36 ঘন্টার মধ্যে পাকিস্তানকে দাঁড়িয়ে ঘোষণা করতে হচ্ছে যে আমরা শুক্রবারই আমরা অভিনন্দনকে ফেরত দিয়ে দেবো, ওয়াঘা সীমান্ত দিয়ে ফেরত দেবো। এটা সীমান্তে যে বাহুবল প্রদর্শন, তার বাইরে আন্তর্জাতিক মানচিত্রে যে মস্তিষ্কের প্রদর্শন রয়েছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে ভারতবর্ষের এখনো পর্যন্ত একটু বাদেই শোনা যাচ্ছে, একটু বাদেই জাতির উদ্দেশ্যে অর্থাৎ ভারতবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে আমরা এই আলোচনায় থাকবো। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আরও একবার জানিয়ে দিই, উইং কমান্ডার, ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে কিন্তু আটক করেছিল পাকিস্তান সেনা, এবং পাকিস্তান সেনা কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু জানিয়ে দিয়েছেন পাক সংসদে যে আগামী কাল কিন্তু ওয়াঘা বর্ডার দিয়ে পাকিস্তানের হাতে আটক ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে তারা ভারতের হাতে হস্তান্তর করবে। যেমনটি কুণালদা বলছিল, কুণালদাকে আমি আরেকটি প্রশ্ন করব। ইমরান খানকে আমরা যারা দেখে এসেছি, ইমরান খান একজন বিরাট বড় জনপ্রিয় ক্রিকেটার, বিশ্বের দরবারে ক্রিকেট একজন অলরাউন্ডার হিসেবে তার বিরাট স্বীকৃতি আছে। তিনি পাকিস্তানকে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ দিয়েছিলেন। আবার দেখলাম ইমরান খান অন্য ভূমিকায় রাজনীতিতে। আচ্ছা, আপনি বলুন কুণাল, একটু অন্যভাবে আমি জানতে চাইছি, ইমরান খানের কিন্তু ভারতবর্ষ প্রচুর ভক্ত আছে, যেহেতু আপনিও ইমরান খান যে যখন বোলার, ইমরান খান যখন বোলিং রান আপে ইমরান দৌড়চ্ছে, তখন তার ওই
চুলের স্টাইল দেখলে মনে হতো একটা সিংহ দৌড়চ্ছে। একদমই একদমই একদম সিংহ দৌড়চ্ছে। সেই ইমরান খান কিন্তু বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী, এবং তিনি তার পাকিস্তানের অডিয়েন্সকে, কার্যত পাকিস্তানের অডিয়েন্সের বিপক্ষে গিয়ে তার উপর কিন্তু এই বিষয়টাতে অনেক চাপ আসতে পারে বলেও কূটনৈতিক বল মনে করছে। যাই হোক, আমি যে প্রসঙ্গটা কুণালদাকে জিজ্ঞাসা করতে গেছি, ইমরান খান যেহেতু একজন স্পোর্টসম্যান ছিলেন, আপনার কি মনে হলো ইমরান খান কি স্পোর্টসম্যান স্পিরিট দেখালেন নাকি কূটনৈতিক চাপে? এটা ইমরান বিষয় নয়। ইমরান একজন দক্ষ ক্রিকেটার, একজন আন্তর্জাতিক স্টার। আমরা সবাই ক্রিকেটার ইমরান খানের ফ্যান, আমি তো ফ্যান বটেই। কিন্তু ইমরান খান কিন্তু এখানে পাকিস্তানে তিনি ভোটে জিতে একটা সমীকরণে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, বাট পাকিস্তান এই দেশটা চালায় সামরিক বাহিনী এবং জঙ্গি নেতারা। তাদের গণতান্ত্রিক ফেস দরকার হয় বিভিন্ন দেশ থেকে বৈদেশিক মুদ্রা সাহায্যটা নেওয়ার জন্য। ফলে ইমরান খান এখানে হাতের পুতুল বলাটাই ভালো। তবে তার একটা তিনি এই গন্ডগোলটা অ্যাভয়েড করতে চান, এই চাপটা তার পক্ষে নেওয়া সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে ইমরান খান, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে প্রথম দিন ইমরান খান যেরকম বললেন যথাযোগ্য জবাব হবে ইত্যাদি ইত্যাদি, কাল দুপুরের পর থেকে ইমরান খান বলছেন আলোচনা চাই। এগুলো সব একটা দিশাহীন রাজনীতির বিষয়। আবার আলোচনা চাই মানে কিসের আলোচনা চাই? তুমি মাসুদ আজহারকে সেনা হাসপাতালে আগলে রেখেছো, আবার তুমি বলছো আলোচনা চাই, সব কন্ট্রাডিক্টরি। কিন্তু তার মধ্যে দিয়ে তোমার যে মূল প্রশ্নটা যে ইমরান, আমি বলবো ইমরানের ফেস দিয়ে পাকিস্তানের ফেস রিডিংটা সম্ভব নয়। কারণ ইমরান খান মুখ নয়, ইমরান খান হচ্ছে একজন মুখোশ, যে গণতন্ত্রের মুখোশটা পাকিস্তান পড়ে থাকে। আমি কিন্তু এখানে আবার বলবো, পাকিস্তান মানেই, আমরা পাকিস্তান শব্দটা বলছি তাই, পাকিস্তান মানেই গোটা দেশটা যে জঙ্গি বা গোটা দেশটা সবাই খারাপ, এটা আমি মনে করছি না। মনে করে দেখুন, বেশি পুরনো অতীতে যেতে হবে না, পাকিস্তানের স্কুলে জঙ্গিরা আক্রমণ করেছিল, পাকিস্তানের হোটেলে জঙ্গিরা আক্রমণ করেছে, সেখানকার সাধারণ মানুষের রক্ত ঝরছে, চোখের জল ঝরছে, গরিব মানুষ দিশাহারা, একে আর্থিক চাপ, তার মধ্যে সর্বশক্তিতে জঙ্গিরা তাণ্ডব করে যাচ্ছে। কিন্তু সমস্যা হলো দেশটা যারা নিয়ন্ত্রণ করছে, এই সামরিক বাহিনী এবং জঙ্গিরা, এরা এমনভাবে আছে যে দেশ থেকে জঙ্গিয়ানাটাকে উৎখাত করা এটা পাকিস্তানের পক্ষে কার্যত অসম্ভব হয়ে গিয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান এখন এই 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 অভিনন্দন বর্তমানকে যে মুক্তি দেওয়াটা, এটা একটা সার্বিক চাপের কাছে নতি স্বীকার, ভারতের চাপের কাছে নতি স্বীকার। এর মানে এই নয় যে পাকিস্তান খুব উদার হয়ে গেল, বরং এটা ধরে নিতে হবে পাকিস্তান অন্তত মানে অনুভব করেছে ভারত কিন্তু অনেক আঁটঘাট বেঁধে আন্তর্জাতিক দুনিয়ায় জনমত পক্ষে এনে এবং একই সঙ্গে সামরিক বাহিনীকে প্রস্তুত রেখে তারপর কিন্তু চাপটা তৈরি করেছে। ফলে ইমরান খান যেটা ঘোষণা করছেন, আমরা নিশ্চয়ই ইমরানকে ধন্যবাদই দেবো, এটা নিয়ে আর জল ঘোলা না করে উনি যে ফেরত দিচ্ছেন, কিন্তু এটা ওনারা মন থেকে ফেরত দিচ্ছেন না। তাহলে গতকালই ঘোষণা করতেন, তাহলে এই প্রবল চাপটা তৈরির পর ফেরত দেওয়ার দরকার পড়তো না। উনি কি গতকাল সকাল 8:35 এই ঘটনাটা ঘটেছে, তো কালকে রাত্রির অব্দি তো ফেরত দেওয়ার কথা আসেনি। ভারত একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে, তারপরে দাঁড়িয়ে তিনি বলতে বাধ্য হচ্ছেন আমরা ফেরত দিয়ে দেবো। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ইমরান খান তিনি একজন জনপ্রিয় ক্রিকেটার, তিনি একটি রাজনৈতিক দল গড়েছেন এবং পাকিস্তানে দল গড়তে গেলে তাকে উগ্র ভারত বিরোধী কথাবার্তা বলতে হচ্ছে, নইলে তিনি ভোট পাবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে ইমরান খান প্রথম দিন বায়ুসেনার প্রত্যাঘাতের পর তিনি ভাষণ দিয়ে বললেন আমরা যোগ্য জবাব দেব, সব তৈরি আছি। গতকাল বিকালে বললেন আলোচনা চাই, যুদ্ধে কিছু হয় না। আজকে বলছেন কালকেই ফেরত দিয়ে দেবো। ফলে এটা ভারতের তরফ থেকে যে চাপ এবং কূটনৈতিক সাফল্য, এটাকে অস্বীকার করা। কুণাল এটা বলার চেষ্টা করলেন এটা ভারতের তরফ থেকে একটা সাফল্য। আমি আপনাকে একটা শেষ প্রশ্ন করব। কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন
এবং সম্ভবত অভিনন্দন বর্তমান বা এই পুলওয়ামা কাণ্ডের পর থেকে যা সংকট তৈরি হয়েছে দুই প্রতিবেশী দেশের মধ্যে, সেই বিষয়গুলো উঠে আসবে। আপনাকে আমি শেষ প্রশ্ন, এই এপিসোডে আপনাকে শেষ প্রশ্ন, অভিনন্দনকে ভারতে ফেরত পাঠানোর মধ্যে দিয়ে পাকিস্তান কিন্তু কূটনৈতিক চাপে হোক, যেভাবেই হোক, বিশ্বের দরবারেও কিন্তু একটা সিম্প্যাথি আদায়ের চেষ্টা করলো, কিন্তু এখনো জঙ্গি ঘাঁটিগুলো পাকিস্তানে সক্রিয়, মাসুদ আজহার থেকে শুরু এর করে। দুটো ব্যাপার আছে। এই যে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হবে? না, এটা বলা আমাদের পক্ষে খুব ভারত কি মুশকিল। এখানেই থেমে যাবে? না, মুশকিল। এই যে ফেরত দিল মানে কি সকলের কাছে ভালো সাজার একটা মেসেজ গেল, সেটার উল্টো তো যেতে পারে, যে কলার না ধরলে সে কথা বলে না, হতে সেটা হতে পারে। যে মানে চাপটা তৈরি করার পর সে কথা বলছে, কারণ ওখানে বন্দি আছে পাকিস্তানের জেলে একজনকে পিটিয়ে মেরে দিল, আমাদের বন্দি, আমাদের যাকে নিয়ে এত আলোচনা চলছিল। ফলে পাকিস্তানের অতীত বলছে বহু অনৈতিক এবং অপ্রীতিকর কাজ তারা করেছে। এখন হঠাৎ তারা একেবারে বহু যুদ্ধবন্দী হঠাৎ তারা উদার হয়ে ফেরত দিচ্ছে, এ আমি বিশ্বাস করি না। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে পাকিস্তানকে বহু বছর পর, বহু দিন পর একটা চূড়ান্ত কোণঠাস অবস্থায় পাওয়া গেছে। আমি যুদ্ধ সমর্থন করি না, যুদ্ধ দিয়ে স্থায়ী সমাধান হয় বলে বিশ্বাস করি না। আমি তো যুদ্ধ করতে যাব না, অন্য কোনো দেশের আর একজন সন্তান যাবে। ফলে আমি এখানে যুদ্ধের হাওয়া তুলবো বা পক্ষে বলবো আর আরেকজন গিয়ে প্রাণ দেবে, এটা আমি মনে করি না। কিন্তু আবার এটাও ঘটনা যে যেহেতু সারা বিশ্বে এই সামরিক শক্তির ব্যাপারটা হচ্ছে স্বীকৃত, এবং এর জন্যই সেনাবাহিনী আছে সুরক্ষার জন্য মহান দায়িত্ব নিয়ে, খরচ করেই তো সামরিক অস্ত্র কেনা হয়, মহান দায়িত্ব নিয়ে, মানে আমাদের সকলের থেকে সেনাদের দায়িত্ব জীবন বাজি রেখে তারা পালন করেন। ফলে কোথাও কোথাও যদি তাদের চেপে না ধরা হয়, প্রতিপক্ষকে একটু চাপ সৃষ্টিও না করা হয়, পাল্টা একটু রক্তচক্ষু প্রদর্শন না করা হয়, তাহলে সেই বা আমাদের ভয় পেয়ে আমাদের প্রতি দুর্বলতাটা দেখাবে কেন? এই জায়গাটা একটা প্রশ্ন। একেবারেই কুণালদা স্পষ্টতই ওনার মতো করে উনি ব্যাখ্যা করলেন। কুণালদা অন্তত যেটা বলতে চাইলেন বিষয়টি হলো অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, অর্থাৎ ভারত যদি পাল্টা প্রত্যাঘাত না করত বা আন্তর্জাতিক মহলে কূটনৈতিকভাবে ভারত যদি পাকিস্তানের উপর চাপ না দিত, তাহলে বহু যুদ্ধবন্দির মতো হয়তো আমরা অভিনন্দনকে ফেরত না পেলেও পেতে পারতাম। যাই হোক, এই মুহূর্তে ফ্রন্ট ফুটে আছে। অন্তত এই সংকটের, ভারত পাকিস্তান সংকটের যে সংকট তৈরি হয়েছে, তাতে ভারত অনেকটাই কূটনৈতিকভাবে অনেকটাই সাফল্য পেল। গোটা দেশবাসী অভিনন্দনের জন্য নিশ্চয়ই যে উৎকণ্ঠা ছিল গত 36 ঘন্টারও বেশি সময় ধরে, সেই উৎকণ্ঠাটা অনেকটাই কমলো। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমাদের নজর থাকবে সেদিকে, গোটা দেশের নজর থাকবে সেদিকে, আপনাদের নজর থাকুক সংবাদ বিশ্ব বাংলায়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সংবাদ বিশ্ব বাংলা।